এক এক হলো যে নন স্টিক কোয়েশন বোঝার জন্য আমাদেরকে গিবস এর মুক্ত শক্তি তুল্য পরিবাহিতা এগুলো বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা আগে একটু কোষের ক্লাসিফিকেশন থেকে আসি তাহলে, যেহেতু পারি না। দেখো, তাহলে প্রথম কথা, আগে আমরা একটা কোষ নির্মাণ শিখি, তাহলে সবগুলো ইজি হয়ে যাবে। কারণ কোষের মেইন জিনিস যদি আমরা না বুঝি, তাহলে পুরো ব্যাপারটা আমরা বুঝবো না। একটা আমরা কোষ বানাচ্ছি, তড়িৎ রসায়ন পড়তেছি এরকম আমরা চিন্তা করব না। তা কোষ বলতে, কোষের মধ্যে দুইটা জিনিস থাকে। একটাকে বলা হয় অর্ধকোষ, আর একটা অর্ধকোষ, দুইটা অর্ধকোষ মিলে হয় পূর্ণকোষ। তো এখন দেখো, আমি একটি কোষ বানাবো। কোষ বানানোর জন্য সেল, প্রথমে আমি একটি পাত্র নিব। এদেরকে বলা হয় ভোল্টা মিটার। এরপর আরো একটি পাত্র নিব আমি। হ্যাঁ, এরপরে এই পাত্রগুলোর নামকরণ করব। এদেরকে বলা হয় ভোল্টা মিটার, নট ভোল্ট মিটার। এখন এই পাত্রগুলোর মধ্যে একটার মধ্যে জারণ, আচ্ছা এখন আমি যা বলবো তা তুমি কিছুই বুঝবে না, এটা তুমি ধরে নাও, কিন্তু আমি একটা স্টেজে গিয়ে তুমি কিন্তু সব বুঝে যাবা। তো এখন এই কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার নেওয়া হয়। আমি একটু কালার ডিফারেন্ট দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা উপাদান নিলাম, এখানে আরো একটি উপাদান নিলাম। হলুদ যে দুটি উপাদান নিলাম এগুলো হলো ধাতু, এদেরকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা দুই ধরনের হয়, একটা হয় অ্যানোড, আর একটা হয় ক্যাথোড। এবার কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, যেহেতু এখানে অনেক বুদ্ধিজীবী পোলাপানা আছে, তাদের জন্য আমি সহজ করে দেই। সহজ করে দিলে যেটি হবে, তুমি তোমার ডান এবং বাম হিসেব করো। তোমার বাম পাশে যে থাকবে সে হবে অ্যানোড। এটি সহজ নিয়মের জন্য। আর ক্যাথোড হবে যে তোমার ডান পাশে থাকবে। কিন্তু এটি কোনো রসায়ন নয়, এটি জাস্ট আমি তোমরা এখানেই না বুঝতে পারো সেই জন্য বললাম। এখন খুবই বুঝতে হবে। এখন এই তড়িৎদ্বার দুটিকে যেখানে ডুবানো হয়, এখানে একটা ওয়াটারের সলিউশন থাকে, মানে লিকুইড। এখানেও একটা লিকুইড সলিউশন থাকবে, ওখানে এটা ডুবানো থাকে। এখানে মূলত আমাদের বিষয়গুলো বুঝতে হবে। তো লিকুইড সলিউশনের মধ্যে দেখো, এখানকার মধ্যে এটা যে এই উপাদানটা জিঙ্ক দিয়ে তৈরি, আর এই উপাদানটা মনে করো কপার দিয়ে তৈরি। আমি আসলে ডান বাম যেটি বলেছিলাম সেটি এই কারণে বলেছিলাম যাতে তোমাদের বিষয়গুলো সহজ হয়। মূলত একটা ধাতুর সক্রিয়তার সিরিজ নামে একটা জিনিস আছে, যেটি তোমরা ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায়ে পড়েছিলে। তার মধ্যে একটা ক্যাটায়ন ধাতু অধাতুর মধ্যে যেমন জিঙ্কের অবস্থানটা কপারেরও উপরে। তো ধাতু সমূহের মধ্যে আমি যেমন এই কোষটি বানানোর জন্য দুটি অর্ধকোষে তড়িৎদ্বার নিয়েছি, একটাতে নিয়েছি জিঙ্ক, আরেকটাতে নিয়েছি কপার। তো জিঙ্ক এবং কপারের মধ্যে কপারের পজিশনটা জিঙ্কের থেকেও নিচে, অথবা আমরা বলতে পারি কপার অপেক্ষা জিঙ্কের পজিশনটা উপরে। দুটি ধাতুর মধ্যে যার পজিশন উপরে হবে সে হবে অ্যানোড, আর যার পজিশনটা নিচে হবে সে হবে ক্যাথোড। তাইলে আমি ডান বাম কেন বলেছিলাম? আসলে একটা কোষ উপস্থাপনের সময় নিয়ম হলো, যেটি অ্যানোড তাকে বামে রাখতে হয়, যা ক্যাথোড তাকে ডানে রাখতে হয়। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এর পরের যে কাজটি হবে, আমি যদি এখানে জিঙ্কের দণ্ডটা ব্যবহার করি, কোন জায়গায়, এই যে এখানে যদি জিঙ্কের দণ্ড ব্যবহার করি, আমি এখানে যে দ্রবণটি নিব সেই দ্রবণটি কি নিতে হবে, ওই জিঙ্কের লবণ।
অর্থাৎ জিঙ্কের লবণ হবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট এখানে কিভাবে ভাঙবে? জিঙ্ক 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। টু। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, এখানে যেহেতু কপার আছে তাহলে এটা হবে কপার সালফেট। তাহলে এটা ভাঙবে Copper 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। মনে তোমাদের প্রশ্ন আসতে পারে, কিন্তু ভেঙে গেছে কেন? কারণ এটা তো একটা তরল দ্রবণের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। যে জিনিস দ্রবীভূত অবস্থায় থাকবে সেটা তো ভেঙেই যাবে, সেজন্য এটি ভাঙা অবস্থায় আছে। এরপর এর প্রসিডিওরটা দেখি। এরপর আমরা এই যে এখান থেকে একটি তার, এই জিনিসটা দিয়ে ধরো এখানে একটা আমি ভালভ অ্যাড করলাম, তারপর এটার সাথে এটা সংযোগ করলাম। বাল্বটা হলো ধরো এরকম। তো এই যে এটা যেটি, এটার সাথে এটা আমি সংযোগ করলাম। তা আমরা কিন্তু কি করতেছি, কথাটা ক্লিয়ার থাকতে হবে। আমরা কিন্তু বিদ্যুৎ কিভাবে কাজ করে, ব্যাটারি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটি দেখাচ্ছি। তো এখানে এই যে তোমাদের বেশ খেয়াল রাখতে হবে, জিঙ্ক এটা কপার অপেক্ষা শক্তিশালী হওয়ার কারণে, জিঙ্ক একটি ধাতু হওয়ার কারণে এখানে কিন্তু শুধু একটা জিঙ্কের ধাতু না, বরং অ্যানোডের মধ্যে এখানে কোটি কোটি জিঙ্কের ধাতু আছে। এখন এই জিঙ্ক পরমাণুটি, এখানটার মধ্যে একটি জিঙ্ক পরমাণু যে কাজটি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। কে? এই জিঙ্ক। তোমাদেরকে আরো একবার বলি আমি, এই জিঙ্ক যে আছে, এটা একটু মুছে দিই তাহলে তোমাদের জন্য বোঝাটা সোজা হবে। এই জিঙ্ক যে আছে, কোন দণ্ড জিঙ্ক, খেয়াল করো। এখানে যে জিঙ্কটি আসে, এই জিঙ্কটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। কিভাবে? জিঙ্ক, আচ্ছা এই জিঙ্কটার ভৌত অবস্থা কেমন বলো তো? ও কিন্তু সলিড। কারো একটা দণ্ড দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে কাজটি করবে সেটি হলো, এখানে একটু বুঝতে হবে, এখানে না বুঝলে তুমি বেশ জটিলতায় পড়বে। জিঙ্ক দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, এই দুইটা ইলেকট্রন। তখন জিঙ্ক যদি জিঙ্ক একটা সলিড অবস্থায় ছিল, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখন সে যেটি হবে সেটি হবে জিঙ্ক 2 প্লাস। তুমি শুধু এই জায়গাটা একটু খেয়াল করো। তোমাকে যদি প্রশ্ন করে এই জিঙ্ক 2 প্লাসের ভৌত অবস্থা কেমন হবে, কারণ এই জিঙ্ক 2 প্লাসের ভৌত অবস্থা হবে অ্যাকুয়াস সলিউশন। কেন? খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি বুঝতে থাকো, দেখো এই যে এখানে যে জিঙ্ক পরমাণুটা ছিল সে দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রনগুলো এদিকে যাবে। কিন্তু জিঙ্ক তো আর নাই, এ তো জিঙ্ক 2 প্লাস হয়ে গেছে। তখন এই জিঙ্ক 2 প্লাসটা যে এখান থেকে এই দণ্ড থেকে এই পাত্রের দ্রবণে চলে আসবে। হ্যাঁ, পাত্রের দ্রবণে চলে আসবে, পাত্রের দ্রবণে চলে আসবে এদিকে। তো পাত্রের দ্রবণে তো এক ইউ, সেজন্য এটা এক ইউ। আবারও বলছি, জিঙ্ক এটা একটা দণ্ড ছিল, ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, জিঙ্ক 2 প্লাস হয়েছে। তো এখন এই যে দুইটা ইলেকট্রন যে আছে এগুলো এদিক দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। তো আরে এখানে ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে, ইলেকট্রনের ফ্লোটা হবে যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। খুব খেয়াল করবে, ইলেকট্রনের ফ্লো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আমরা কি জানি, বিদ্যুতের ক্ষেত্রে ফিজিক্সে আমরা পড়েছি, ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে উৎপন্ন হয়। তাহলে এই দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে। কোন ইলেকট্রন? যে দুইটা ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দিছে, এই দুইটা ইলেকট্রন এদিক দিয়ে যাচ্ছে, আর তার 2 প্লাসটা এদিকে দ্রবণে চলে আসছে। আসতেছে আসতেছে, এটা এদিক দিয়ে আসতেছে। যেহেতু এটা কপারের একটা দণ্ড, তাহলে এটাও তো বিদ্যুৎ পরিবাহী। তাহলে এটা বেয়ে বেয়ে কি হবে, এইখানে চলে আসবে। এইখানে চলে এসে এখানে যে কপার 2 প্লাস আছে, কথা কিন্তু বুঝতে হবে। এখানে যে কপার 2 প্লাস আছে, কপার 2 প্লাসটা এর ভৌত অবস্থা কেমন বলো তো? ও যেহেতু দ্রবণের মধ্যে আছে, তাহলে ওর ভৌত অবস্থা হবে যে এক ইউ। এখানে এগুলো না দিলে কিন্তু কোনো নাম্বার, সব নাম্বার কাটা যাবে। এবার এটা যেটা করবে, যেহেতু ও প্লাস চার্জ, জিঙ্ক 2 প্লাসের যেহেতু পজিটিভ চার্জ আছে,
এদিক দিয়ে যে দুইটা ইলেকট্রন আসছে সেই দুইটা ইলেকট্রনকে সে গ্রহণ করে সে কিন্তু কি হয়ে যাবে, কপার হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে সলিড। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এইদিকে সাদা যেই বিক্রিয়াটি আমরা লিখেছিলাম, এই বিক্রিয়াটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলে এটাকে বলা হয় জারণ। তাহলে এটি এই পুরা কোষের, এই পুরা কোষের এই অর্ধেক পাশে ঘটেছে, এই জন্য এটার নাম জারণ অর্ধ বিক্রিয়া। বিক্রিয়া। আর এইটাতে দেখো, কপার 2+ দুইটা ইলেকট্রনকে গ্রহণ করেছে। জারণ মানে সারণ, বিজারণ মানে গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করছি আমরা জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া বুঝতে পেরেছি। এখন এই ভাল্বটি কখন জ্বলে উঠবে? এই ভাল্বটি ঠিক তখন জ্বলে উঠবে যখন এই যে লাল দাগ দিয়ে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে না, ইলেকট্রন যখন এই দিক থেকে এদিকে যাবে, তার বিপরীত দিক থেকে কিন্তু কারেন্ট তৈরি হবে। তো এই যে কারেন্ট তৈরি হবে, এই তৈরি হওয়া কারেন্টগুলোই এই ভাল্বটাকে জ্বালাবে। এতটুকুতে কারো কোনো প্রবলেম, জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও। কারো কোনো প্রবলেম নেই? ওকে, আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, তো এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, জিঙ্ক কি তাহলে সব সময় অ্যানোড হবে, কপার কি সব সময় ক্যাথোড হবে, এটি আসলে কিসের উপর নির্ভর করবে? আসলে জিঙ্ক এবং কপার এদের মধ্যে কে কপার হবে, কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে, এটা ওদের উপর নির্ভর করে না। মনে করো আমি যদি একটা সক্রিয়তার সিরিজ যদি লিখি, এখানে মনে করো একটা লিখলাম এ, একটা লিখলাম বি, একটা সি, একটা ডি। তা আমি যদি বলি এ এবং ডি কে নিয়ে যদি আমি একটি কোষ তৈরি করি, এখানে কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে বলো তো? एंड क्या कहते जी के অবশ্যই উত্তর এ হবে অ্যানোড, ডি হবে ক্যাথোড। কেন? সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে সে অ্যানোড হবে। এখন ডি কি, ডি তো এখানে আমরা ক্যাথোড বললাম। আচ্ছা, ডি কি কখনো অ্যানোড হতে পারে? পারে। আমি যদি ডি এর নিচে একটা পজিশন আছে এরকম মনে করো ই যদি থাকতো, ই এবং ডি নিয়ে যদি আমি একটা কোষ তৈরি করতাম, সেই কোষে ই হলো যে, ই হয়ে যেত ক্যাথোড এবং ডি হয়ে যেত, पहले आ रहा है তাহলে কে ক্যাথোড হবে, मुसाफा रही है কে ক্যাথোড হবে, কে অ্যানোড হবে, এটা আসলে নির্ভর করবে সক্রিয়তার সিরিজে কে উপরে আছে তার উপর। এতটুকু বোধহয় আমরা বুঝতে পেরেছি। ওকে, এর পরের যেটি ধাপ এটি আরো ইন্টারেস্টিং, সেটি হলো কেমন দেখো, এখানে কিন্তু জিঙ্ক 2+, এখানে SO4 2-, তাহলে এখানে কিন্তু টোটাল চার্জের পরিমাণটা শূন্য। এটাতেও হিসেব করলে সেরকম, এটার চার্জের পরিমাণটা শূন্য ছিল। তাহলে আমরা বলতেই পারি যে এটার চার্জের ব্যালেন্সটা বজায় আছে। তো এখন যখন একটা পরমাণু এই দণ্ডটা থেকে এই দ্রবণে জিঙ্ক 2+ চলে আসে, খেয়াল করে দেখো এখানে কিন্তু প্লাস চার্জের পরিমাণ বেড়ে গেছে দ্রবণের মধ্যে। তো প্লাস চার্জের পরিমাণ যদি বেড়ে যায়, আবার এদিকে দেখা যাবে কপার 2+টা বারবার কপার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মাইনাস চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো যত সময় যেতে থাকবে দেখা যাবে অ্যানোডের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে, ক্যাথোডের মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে। এই যে চার্জের পরিমাণ বাড়া কমা, এটা যদি চলতে থাকে, একটা কোষ ইমব্যালেন্সেতে ভুগবে, অর্থাৎ অভারসাম্য তৈরি হবে। তো দুইটা কোষের মধ্যে চার্জের সমতা রক্ষা করার জন্য একটা ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করা হয়। একটা ইউ আকৃতির কাঁচনল, অর্থাৎ সেটা এখান থেকে একটা ইউ, একটা কাঁচের নল,
এইটার মধ্যে একটা সংযোগ দেওয়া হয়, এটা দেখতে ইউ আকৃতির, এবং এটাকে বলা হয় হচ্ছে লবণ সেতু। কেন ব্যবহার করা হলো? দুটির মধ্যে চার্জের অসমতা ছিল, এই চার্জের সমতা রক্ষা করার জন্য এখানে এই লবণ সেতুটা ব্যবহার করা হলো। এখন কিভাবে এই লবণ সেতু চার্জের সমতা রক্ষা করে? লবণ সেতুর ভেতরে একটা আয়নিক যৌগ থাকে, একটা লবণ, যেমন পটাশিয়াম ক্লোরাইড। দেখো, পটাশিয়ামের পজিটিভ চার্জ, ক্লোরিনের নেগেটিভ চার্জ, আর এখানে ওদের মধ্যে তুলা দেওয়া থাকে। এখন কি হয়, কোনো কারণে এই পাশে, এই যে এই বাম পাশে প্লাস চার্জের পরিমাণ বেড়ে গেছে। যেমন কিসের চার্জ? জিঙ্ক 2+। তখন এখানকার জিঙ্ক 2+ এখান দিয়ে প্রবেশ করে করে এখানকার ক্লোরিনের সাথে যৌগ গঠন করবে, তখন হবে জিঙ্ক ক্লোরাইড। কিন্তু এটি করে কি হলো? কারণ এখানে যে জিঙ্ক প্লাস চার্জের পরিমাণ যে বেড়ে গেছিল, সেটা লবণ সেতুর মধ্য দিয়ে এখানে সেতুতে প্রবেশ করে গেল। ফলে এখানে যে পরিমাণ চার্জ বেড়ে গেছিল সেটি এখানে ভারসাম্য রক্ষা পেল। আমরা বিপরীত কথাটা এই পাত্রের জন্য হিসাব করি। কোনো কারণে অথবা সেম প্রসেসে সালফেট আয়নের পরিমাণ অর্থাৎ মাইনাস চার্জের পরিমাণ বেড়ে গেছে। তাহলে এই সালফেট আয়নটা এদিক দিয়ে প্রবেশ করে ও এখানকার পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। অর্থাৎ যতবার এখানে চার্জের পরিমাণ বেড়ে যাবে, সেই চার্জটা লবণ সেতুতে প্রবেশ করে কোষের মধ্যে চার্জের সমতা রক্ষা করবে। প্রশ্ন যদি হয় লবণ সেতু কি, লবণ সেতু হলো দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সাধনের জন্য একটা ব্যবস্থা, যেটা কি করে দুইটি কোষের মধ্যে চার্জের সমতা রক্ষা করে। তোমাকে যদি প্রশ্ন করে এটি কাঁচ দিয়ে কেন তৈরি করা হয়েছে, আমাদেরকে কেউ বলতে পারো এটিকে কেন কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে? কারণ কাঁচ হলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন এই যে কাঁচ কি করে, কাঁচের না হয়ে অন্য উপাদান দিয়ে ব্যবহার করলে এখানে যে দ্রবণে থাকা যে উপাদান সেগুলো কিন্তু তার সাথে বিক্রিয়া করে ফেলতো। তো কাঁচ তুলনামূলক নিষ্ক্রিয় হওয়ার কারণে কাঁচের সাথে বিক্রিয়া করেন। তোমাদের এই মিটিংটি 2 মিনিট পর শেষ হয়ে যাবে, তখন তোমরা সেম লিঙ্কে আবারও ক্লিক করলে সেম মিটিংয়ে আবার এন্টার করতে পারবে। তো এতটুকু পর্যন্ত মনে হয় আমরা বুঝাতে পেরেছি। এখন আমরা মেইন জিনিসে যাই। মেইন জিনিস হলো কোষ বিক্রিয়া নামে একটা জিনিস আছে। দেখো, এই কোষের মধ্যে টোটাল যে ঘটনাগুলো ঘটেছে সেটি হলো, প্রথমে অ্যানোডের মধ্যে একটা বিক্রিয়া ঘটেছে। অ্যানোডে এক ধরনের রিয়াকশন ঘটেছে, সে রিয়াকশন হলো একটা জিঙ্ক একটা সলিড অবস্থায় ছিল, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, সে গিয়ে ওই ছেড়ে দেওয়া জিঙ্ক দুইটা দ্রবণে গিয়ে পড়ছে, সেই জন্য জিঙ্ক 2+ এর ভৌত অবস্থা একুয়াস। এরপরে আরেকটা জিনিস ছিল ক্যাথোড। ক্যাথোডে যেটা হয়েছে, এখানে একটা কপার 2+ ছিল, সে কপার 2+ দুইটা ইলেকট্রনকে রিসিভ করেছে, তখন রিসিভ করে সে কপার 2+ থেকে কপার হয়েছে, তখন সে সলিড হয়েছে। এটার পরে আমরা যদি এদের মধ্যে একটা রিলেশন বা কোষ বিল্ড আপ করি, তাহলে দেখো কি হবে। এখানে এই যে ইলেকট্রন যে দুটি আছে, এই ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি চলে যাবে। এই অ্যানোড আর ক্যাথোড মিলে দুটো মিলেই তো হয় কোষ। এটাকে বলা হয় ই সেল, ইকুয়াল টু যেটা হবে জিঙ্ক সলিড। তাহলে এই পাশের গুলো আগে লিখতে হবে, বিক্রিয়কে প্লাস কপার 2+, এখানে হবে জিঙ্ক 2+, এটা অ্যাকুয়াস সলিউশনে আছে, প্লাস কপার, এটা সলিড স্টেটে আছে। তো এটা হলো ই সেল। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ইনট সেল। ইনট সেল মানে কি এটা আমরা একটু পরে বুঝবো। ইনট সেল মানে সেম জিনিস, ঠিক সব কিছুই ঠিক থাকবে, জিঙ্ক সলিড প্লাস কপার 2+, জিঙ্ক 2+, অ্যাকুয়াস সলিউশন প্লাস কপার এস। তাহলে এটা তফাৎ কি?